আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের ধারাবাহিক যে এমসিকিউ সলভের যে ক্লাস, অতি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা আসলে ছোট ছোট বেশ কিছু টপিকে ভাগ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, ভ্যাকসিনেশন ও সেবা। এই যে অংশটুকু থেকে অতি গুরুত্বপূর্ণ 5টি এমসিকিউ নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনার শুরুতে আমরা প্রথমে যে প্রশ্নটি রেখেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? আচ্ছা, প্রথম কথাটা হলো আমাদের এখানে যে অঙ্গের কথাটা বলেছে তার নাম হচ্ছে মস্তিষ্ক এবং বলছে কোন তন্ত্রের অঙ্গ। আচ্ছা, এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, আমরা যদি সরাসরি আমরা এটার উত্তর করে দিতে পারবো, কিন্তু আমরা যদি অপশনগুলোর দিকে একটু তাকাই, যেমন ধরেন শ্বাসতন্ত্র, আমরা জানি শ্বাসতন্ত্রের সাথে আমাদের নাক বা মুখ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করে থাকি, আমাদের একটা শ্বাসনালী আছে যেটা ফুসফুসের সাথে কানেক্টেড। ওভারঅল শ্বাস গ্রহণ ত্যাগের সাথে যতগুলো বিষয় কানেক্টেড সেটাকে আমরা শ্বসনতন্ত্র বা শ্বাসতন্ত্র বলতে পারি। রেচনতন্ত্র, আমাদের বডির ভেতরে যে আমরা যেটা বলে থাকি যে বিভিন্ন ধরনের খাবার আমরা গ্রহণ করতেছি, এটা ডাইজেস্ট হওয়ার পর দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অংশ। অপ্রয়োজনীয় অংশ বের হওয়ার যে রাস্তা সেটা হচ্ছে আপনার রেচনতন্ত্রের সাথে কানেক্টেড, আমরা বলে থাকি। পরিপাকতন্ত্র, খাবার ডাইজেস্ট হওয়ার বা পরিপাক হওয়ার সাথে সংযুক্ত যত ধরনের অংশগুলো যুক্ত আছে তাদের সবাইকে একসাথে আমরা বলে থাকি পরিপাকতন্ত্র। আর স্নায়ুতন্ত্র আমাদের এই যে যাবতীয় কার্যকলাপ, যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যত ধরনের উদ্দীপনা সিগন্যাল আছে, এই সকল অনুভূতিমূলক বিষয়গুলো বা সিদ্ধান্তমূলক বিষয়গুলো বা সিগন্যালগুলো সম্পূর্ণভাবে পৌঁছে যায় কোথায়? আমাদের মস্তিষ্কে। কারণ মস্তিষ্ক এই সকল বিষয়গুলোকে আপনার কি করে? নিয়ন্ত্রণ করে। আর এর জন্য আমাদের একটা সিস্টেম আছে, যে সিস্টেমটার নাম হচ্ছে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুর মাধ্যমেই এই সিগন্যালগুলো, নিউরনের মাধ্যমে এই সিগন্যালগুলো আপনার কোথায় চলে যায়? আমাদের মস্তিষ্কে চলে যায়, সেইখান থেকে একটা নির্দেশনা আসে। তো আলটিমেটলি আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা মস্তিষ্কের কথা যদি বলি, এই যে যাবতীয় সকল সিদ্ধান্ত, চিন্তা, বিবেক, বুদ্ধি, অঙ্গ সঞ্চালন, এই যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের মস্তিষ্কের মাধ্যমে এবং সিগন্যাল আদান প্রদান হচ্ছে স্নায়ুর মাধ্যমে। আলটিমেটলি আমরা বলতে পারি যে মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ, তাহলে এটা অবশ্যই বুঝতে বাকি থাকে না, সেটা হচ্ছে কি আপনার স্নায়ুতন্ত্র। ঠিক আছে? তো আমরা মস্তিষ্কের যদি বিভাজনটা দেখি, আমাদের এই মস্তিষ্ককে তো আপনার 3টা ভাগে বেসিক্যালি ভাগ করা হয়েছে। সামনের দিকের অংশ, মাঝখানের এবং পেছনের দিকে অংশ। অগ্র মস্তিষ্কের দিকে মস্তিষ্কের প্রায় 70% to 80% জায়গা দখল করে আছে যে অংশটুকু, যেটা হচ্ছে সেরিব্রাম, যেটা আসলে আমাদের চিন্তা, বিবেক, বুদ্ধি, এই যে আমরা বিভিন্ন ধরনের বুদ্ধিযুক্ত কথা বলতেছি, চিন্তা করতেছি, আবেগ অনুভূতিমূলক বিষয়গুলো সে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা পরবর্তীতে এমন একটা প্রশ্নের সম্মুখীন হব। এই কারণে মানব দেহ থেকে আলোচনাটা আসলে যখন আমরা করতে যাই তখন দুইটা জিনিস অবশ্যই গুরুত্ব পাবে, একটা হচ্ছে মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে রক্ত। আচ্ছা, তো আমরা বিগত সময়ে দেখেছি এই দুইটা জায়গা থেকে আসলে প্রশ্ন বেশি হয়েছে। কেমন? আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখুন, একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়? এখন দেখেন, প্রথম কথা হলো মস্তিষ্ক থেকে একটা বিশেষ ধরনের হরমোন নির্গত হয় যার নাম হচ্ছে ডোপামিন। এবং মনে রাখবো একটা বিষয়, এই ডোপামিন কোনো কাজ করতে গিয়ে ডোপামিন যখন নির্গত হয় তখন কিন্তু ওই কাজ করার প্রতি আমাদের আসক্তি অনেক বেশি তৈরি হয়। এবং মস্তিষ্কের একটা বড় দুর্বলতা হচ্ছে কি জানেন, মস্তিষ্ক যদি একবার অভ্যস্ত হয়ে যায় যে কম পরিশ্রম করে কোনো একটা কাজ করতে গিয়ে কম পরিশ্রম করে বেশি ডোপামিন নির্গত করে, তাহলে ওই কাজে আমাদের বেশি আসক্তি তৈরি হয়ে যায়। যেমন আমরা নর্মালি মোবাইল নিয়ে যখন ধরেন স্ক্রলিং করতে থাকি, একটার পর একটা রিলস দেখতেছি, ভিডিও দেখতেছি, কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় চলে যাচ্ছে। তা আমরা কিন্তু সেই সময় আসলে ওইভাবে খেয়ালও করি না যে আসলে অবচেতন মনে এটা দেখতে থাকি এবং অনেক সময় চলে যায়, আমাদের ওই রকম কোনো অনুভূতি সৃষ্টি হয় না, সচেতনতা তৈরি হয় না। তো এটা হয় কেন? কারণ এই কাজটুকু করার জন্য মস্তিষ্ককে অনেক কিছু করতে হয়নি, কম শক্তি ব্যয় করতে হয়েছে এবং ডোপামিন বেশি নিঃসরণ হয়েছে, যার কারণে এটার প্রতি আসক্তি বেশি তৈরি হয়ে গিয়েছে। আবার আমরা কিন্তু ধরেন নামাজ বা প্রার্থনা করার সময় নিয়মিত অভ্যস্ত না। এখন দেখা যায় এটা করার সময় আমাদের নানা বিধি চিন্তা ভাবনা
চলে আসে। আসলে ওই কাজটা করার ক্ষেত্রে ডোপামিন নিঃসরণের যে বিষয়টা সেটা কিন্তু আমরা ওইভাবে নিয়ন্ত্রণ করতে শিখিনি, যার কারণে মনোযোগটা ওইভাবে আসে না। তো তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই ডোপামিন নিঃসরণের ফলে কি হয়, আমাদের এই যে বডির যে অন্যান্য অঙ্গগুলো নিয়ন্ত্রণের বিষয় থাকে এগুলোর, বা মাংসপেশি এই ধরনের যে নিয়ন্ত্রণের যে বিষয়টা, এই যে হাত পা নড়াচড়ার মতো যে বিষয়গুলো, এই নিয়ন্ত্রণের বিষয়গুলো আমরা করতে পারি স্বাভাবিকভাবে। তো যখন দেখা যায় যে ডোপামিন নিঃসরণ হয় যে কোষগুলো থেকে, সেইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ডোপামিন তো নির্গত হবে না, তাহলে স্বাভাবিকভাবে আমরা পুরো বডির উপর ব্যালেন্স করতে গিয়ে কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু হারিয়ে ফেলবো কম করে হলেও। তো এখন দেখা যায়, দেখবেন কিছু মানুষ আছে হাঁটাচলা করার সময় অনবরত শরীর কাঁপতে থাকে, বার্ধক্যজনিত স্বাভাবিকভাবেই কাঁপবে, কারণ যতই আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাই এই সকল বিষয়ের সক্ষমতা আস্তে আস্তে কমে আসতে থাকে। তো এখন কিছু মানুষকে দেখবেন হাঁটতেছে কিন্তু অনবরত হাত পা মাথা কাঁপতেছে। যেমন আমরা বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীকে যদি দেখি, তার ইয়াং বয়সে আমরা দেখেছি যে তিনি একটা বিশেষ রোগে আপনার ভুগেছেন, যেটার নাম হচ্ছে পার্কিনসন। এই পার্কিনসন যখন হয় তখন ডোপামিন যে নির্গত হওয়া বা তৈরি হওয়ার মতো যে কোষগুলো আছে সেই কোষগুলো যখন নষ্ট হয়ে যায় তখন ডোপামিন নিঃসরণ আর হয় না এবং বডির ব্যালেন্সটা অনেকটা হারিয়ে ফেলে। যার কারণে তাকে যখন আমরা বক্সিং ছেড়ে দেওয়ার পর যখন আমরা দেখেছি যে সে বিভিন্ন ইন্টারভিউতে এসেছে, তখন দেখা গিয়েছে কিন্তু তার হাত পা মাথায় অনবরত কাঁপতে থাকতো। এই রোগটার নাম হচ্ছে পার্কিনসন। তো এই যে ডোপামিন নিঃসরণ বন্ধ হয়ে গেলে সেটাকে আমরা পার্কিনসন বলি। এখন আমার কথা হলো অপর যে অপশনগুলোতে যে আপনার রোগের কথাগুলো বলা আছে, যেমন অ্যাপিলেপসি মানে মৃগী রোগ। মৃগী রোগের বিষয়টা তো কম বেশি আমরা সিনেমার মধ্যে অনেক একটা কমন সিন দেখে থাকি যে হঠাৎ করে আপনার হাত পা শরীর কাঁপাকাঁপি শুরু হলো এবং মাটিতে লুটিয়ে পড়লো, ওই জুতো নিয়ে নাকের সামনে দিতে বলে যে মৃগী রোগ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে জিনিসটা মানে এটার কারণ না এখনও পর্যন্ত সঠিকভাবে ওইভাবে জানা যায়নি। এই কারণে মৃগী রোগী যারা, তাদের দুইটা ক্ষেত্রে আসলে এড়িয়ে চলতে বলা হয়েছে। একটা হচ্ছে আগুন নিয়ে কাজ করা হয় এমন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়েছে, এবং আরও একটা বিষয় আছে, সেই আরও একটা বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার নদীতে সাঁতার কাটার যে বিষয়টা, হ্যাঁ, সাঁতার কাটতে গিয়ে যদি হঠাৎ করে এই মৃগী রোগের সাইন শুরু হয়ে যায় তখন কিন্তু আর বাঁচানোর জন্য কেউ না থাকলে সে কিন্তু মারা যাবে। আচ্ছা, তো এই যে প্যারালাইসিসের বিষয়টা আমরা জানি, স্ট্রোক করার পর মানুষ অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে কোনো হতে পারে বাম দিক অথবা ডান দিক অথবা উভয় দিকের ক্ষেত্রে হতে পারে। আর থ্রম্বোসিন এটা অবশ্য হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার সাথে যুক্ত। তো আমাদের উত্তরটা হচ্ছে কি আপনার পার্কিনসন। এই যে এইভাবে রোগগুলোর কারণ ব্যাখ্যা, আমরা যদি কেন হয়, কী কারণ হয়, কোনটির অভাবে হচ্ছে, প্রতিকারটা কী হতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখলে ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এগুলো একটু ভালো করে পড়লে আমাদের একটু মাথায় থাকবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই, দেখেন এখানে বলতেছে যে চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক থাকে তাকে কি বলে। তো এই যে আমাদের মস্তিষ্কের যে তিনটা অংশে আমরা ভাগ করেছি, তিনটা অংশের মধ্যে ম্যাক্সিমাম বেশিরভাগ কাজগুলো করে থাকে আমাদের অগ্র মস্তিষ্ক। এখানে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা অবস্থান করে, যার নাম হচ্ছে সেরিব্রাম। এই সেরিব্রাম আমাদের চিন্তা, বিবেক, বুদ্ধি, আবেগ, অনুভূতিমূলক বিষয়গুলো সেটাকে নিয়ন্ত্রণ করে, এবং অগ্র মস্তিষ্কে আপনার থ্যালামাস, হাইপোথ্যালামাস নামক অংশটুকুও থাকে, যেটা আসলে আমাদের দেহের যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় ডাক্তাররা কিন্তু বলেন, দেখবেন আমরা প্রায় সময় অনেককে স্ট্রোক করার কথা শুনি, এবং শুনি যে বাথরুমে আর আপনার হচ্ছে স্ট্রোক করে পড়ে গেছেন এরকম। তো এখন একটা বিষয় হচ্ছে এই ঘটনাটা কেন ঘটে। একটা বিষয় আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে যে এই যে থ্যালামাস, হাইপোথ্যালামাসের কথা আমরা বলছি, বডির তাপমাত্রা নিয়ন্ত্রণের ঘটনার কথা বলছি, এটা না হঠাৎ করে যখন বডির ব্যালেন্স করতে হয় তখন কিছুটা সময় নেয়, যদিও সময়টা অতি ক্ষুদ্র পর্যায়ের, কিন্তু কিছুটা সময় তার প্রয়োজন হয়। এখন আমরা কি করি, যখন গোসল করতে যাই তখন আমরা সরাসরি কি করি, ঝর্ণার পানিটা ছেড়ে মাথার মধ্যে আগে পানি দিই। এই কাজটা করা কখনোই ঠিক না। কারণ হচ্ছে আপনি যখন হঠাৎ করে মাথার মধ্যে পানি দিবেন তখন এই যে থ্যালামাস, হাইপোথ্যালামাস বডির তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ব্যালেন্স করার ক্ষেত্রে ওই সময়টা সে আর পায় না। এই কারণে গোসল করার আগে আমাদের উচিত অজু করে নেওয়া, অথবা পা থেকে প্রথমে পা ভেজানো, তারপর হাত, এরপর বডিতে একটু পানি দেওয়া, তারপর সবার শেষে হচ্ছে মাথায় পানি দেওয়া। এতে করে ব্যালেন্স করতে গিয়ে সে কিছুটা সময় পাবে এবং এই রকম দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না। যদিও স্ট্রোক করার অন্যতম কারণ সেটা হচ্ছে ধমনী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণের মতো যে ঘটনা ঘটে সেটি। আচ্ছা, তাহলে আমাদের চিন্তার সঙ্গে যুক্ত
দেখা যাচ্ছে এই যে মস্তিষ্কের অংশগুলো পড়ব, কোন অংশ কী ধরনের কাজ করে সেখান থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে যাই তাহলে একটু খেয়াল করব যে বিষয়টা মানুষের নিঃশ্বাসের সাথে কি ত্যাগ করে। আচ্ছা, আমরা শ্বাস গ্রহণের সাথে অক্সিজেন গ্রহণ করতেছি, অক্সিজেনটা ফুসফুস থেকে হিমোগ্লোবিনের সাথে মিক্সড হয়ে রক্তের মাধ্যমে দেহকোষে মানে আমাদের হৃৎপিণ্ডে চলে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে আমাদের দেহকোষে চলে যাচ্ছে, দেহকোষে অক্সিজেন পৌঁছে গেলে সেখানে আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারটা শর্করা জাতীয় খাবার বা খাবার ভেঙে আমরা গ্লুকোজ এবং শক্তি পাচ্ছি, পাশাপাশি উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইড আবার অস্থায়ীভাবে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে আবার আমাদের কোথায় চলে আসতেছে, হৃৎপিণ্ড থেকে আবার কোথায় চলে আসতেছে, আপনার ফুসফুসে, এবং ফুসফুসে প্রবেশ করার সময় সেটা কি হচ্ছে, হিমোগ্লোবিন আলাদা হয়ে গেলে ওই কার্বামাইনো হিমোগ্লোবিন যে যৌগ থেকে আপনার কি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়ে যাই, এবং ফুসফুস থেকে সেই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আমাদের শ্বাস ত্যাগের সাথে বের হয়ে যাচ্ছে। তো গ্রহণের সাথে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, বাট ত্যাগ করার সময় আমরা কি করতেছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। তাহলে এখানে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, যেহেতু বলছে নিঃশ্বাসের সাথে, মানে কি বের করে দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড। সরি, আমরা এই কারণে আমাদের রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি মানবদেহের টপিকটা থেকে আমাদের কিন্তু ওই যে মস্তিষ্ক এবং রক্ত সম্পর্কিত, হার্ট সম্পর্কিত তথ্যগুলো আমাদের বেশি লাগবে, কারণ বিগত সময় আমরা দেখেছি এই জায়গা থেকে বেশি কোশ্চেন করেছে। আচ্ছা, এরপর জন্ডিসে আক্রান্ত হয় কোন অংশটা, হৃৎপিণ্ড না, এখানে হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড তো আমরা হার্ট অ্যাটাকের মতো বিষয়টা পাই, পাকস্থলিতে আলসারের মতো আলসারজনিত আমরা সমস্যাগুলো পাই, কিডনিতে পাথরজনিত সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো পাই, যকৃত। দেখেন আমাদের যে লোহিত রক্তকণিকা যার মধ্যে হিমোগ্লোবিন বিদ্যমান, এই হিমোগ্লোবিনটা যখন হচ্ছে এই লোহিত রক্তকণিকা যখন তার শেষ পর্যায়ে থাকে, তখন এই হিমোগ্লোবিন আলাদা হলে তখন এই লোহিত রক্তকণিকা আপনার যেটাতে পরিণত হয় সেটা হচ্ছে বিলিরুবিন, আর বিলিরুবিন রূপে শেষ মানে যকৃতের মধ্যে থাকে, এবং আলটিমেটলি এই বিলিরুবিন রূপান্তরিত হয় বিলিবার্ডিনে, যেটা হচ্ছে প্লীহাতে সঞ্চিত হয়। তা এখন বিষয়টা হচ্ছে যখন জন্ডিস হয়, এই যে রোগটা হচ্ছে, অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হচ্ছে দেহের, তখন যকৃতের মধ্যে বিলিরুবিনের যে পরিমাণটা, সেই পরিমাণটা যত বেশি হয়, এটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে আসলে জন্ডিস হয়েছে নাকি হয়নি। এই কারণে আপনার জন্ডিসে আক্রান্ত হয় যে অংশটা, সেটা হচ্ছে কি আপনার যকৃত, কারণ ওইটার উপস্থিতি দেখেই কিন্তু আমরা আসলে নির্ণয় করে থাকি যে জন্ডিস হয়েছে কিনা। তাহলে দেখুন এই যে টপিকটা, এই টপিকের মধ্যে মানব মস্তিষ্ক অর্গানের কথা যদি আমরা বলি, ওভারঅল মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে অভ্যন্তরীণভাবে, মস্তিষ্ক, ঠিক আছে, তারপর হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, হ্যাঁ, এবং খাদ্য পরিপাকের যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে পড়তে হবে, এবং বিশেষ কিছু রোগের নাম আমাদের দেখতে হবে, এগুলো কেন হয়, কী কারণে হয়, এর কারণ, লক্ষণ, প্রতিকার আমাদের পড়তে হবে, তাহলে মোটামুটিভাবে আমরা কভার করতে পারবো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।